স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নবান্ন উৎসব। দিনব্যাপী চলবে বিভিন্ন আয়োজন। এদিকে মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। এ নিয়ে সবশেষ থাকছে এখন জনপদে। এক থেকে 150-এর উপরে হ্যান্ডিক্রাফটের আইটেম আছে আমাদের এখানে। আমরা শিখছি, শিখা হেরা এখন আমরা এটা পাতা পেঁচে ডাটা দিয়া করে বানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিদেশে মেলা হয় আমাদের, সেখানেও আমরা তাদেরকে অ্যাড করে দিতে পারবো। ফেলে দেয়া কলাগাছ এবং আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী। নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো নবান্ন উৎসবের খবর। অগ্রহায়ণের প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নবান্ন উৎসব। দিনব্যাপী এই আয়োজনে গ্রাম বাংলাকে ধারণ করে চলবে বিভিন্ন আয়োজন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, এই মুহূর্তে চারুকলায় কি আয়োজন চলছে আর দিনব্যাপী আরও কি কি অনুষ্ঠান থাকবে, বিস্তারিত জানাবেন। রওশন, আপনাকে নবান্নের শুভেচ্ছা। আজকে আমরা সকালবেলা থেকেই দেখেছি, সকাল 7:15 এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বকুলতলায় জাতীয় নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। সকালবেলা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালি সমাজের যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে, নৃত্য, কবিতা, গান, একক এবং দলীয় সঙ্গীত এখানে উদযাপিত করা হয়েছে। এখন যদি বলতে চাই, এখন এই নবান্ন উৎসবের বিরতি চলছে। কিছুক্ষণ আগেই বিরতি দেওয়া হয়েছে। সকাল 7:30 থেকে বেলা 10:30, 11:30 পর্যন্ত এই অনুষ্ঠান চলেছে প্রথম পর্ব, এবং পরবর্তীতে দুপুরের পর 3:30 থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে, যেটি রাত 8:30 পর্যন্ত চলবে। আমরা সকালবেলা থেকে দেখেছি যে নগরবাসীর উপস্থিতি সরব ছিল। এখানে পরিবারের বয়োবৃদ্ধ থেকে একেবারে সর্বকনিষ্ঠ শিশু পর্যন্ত এই নবান্ন উৎসবে অংশগ্রহণ করেছে। এক রকমের বাঙালি আনার যেই সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠিত হয়েছে সকালবেলা থেকেই এই বকুলতলা প্রাঙ্গণে। আমরা যদি একেবারে শুরুর কথা বলতে চাই, একেবারে শুরুতেই আমরা দেখেছি যে বাঁশি সুরে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে উদযাপন শুরু হয়। এবং এবারের যে অনুষ্ঠানটি 26তম এই জাতীয় নবান্ন উৎসবটি কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে উৎসর্গ করে করা হয়েছে। এখানে আমরা দেখেছি যে বাঙালি সমাজের যে কৃষ্টি কালচার, সেটি প্রফুল্লিত হচ্ছে। এবং আজকের যদি কথা বলতে চাই, আজকে যেটি বলছিলাম যে 8:30 পর্যন্ত চলবে, আর যেটি বলছিলাম যে বাঙালির যে সম্প্রীতি, যেই সম্পর্ক, যে সংস্কৃতি, সেটি এক ধরনের চিরচিরায়িত রূপ এই নবান্ন উৎসবে তারা উদযাপিত করছেন এবং তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। নগরবাসী যেটি বলছেন যে এই ইট পাথরের নগরে আসলে বাঙালিয়ানার যেই সমাজের যে ছাপ, সেটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটি মুছে যাচ্ছে। সেইটি যাতে না হয়, সেই ধারাবাহিকতা, যেই হাজার বছরের যে সংস্কৃতি রয়েছে বাঙালি সমাজের, সেই সংস্কৃতি তুলে ধরার জন্য এই সমস্ত আয়োজন যাতে সবসময় যাতে বিদ্যমান থাকে এবং যাতে খুব সুন্দরভাবে সবলীলভাবে যাতে এই সমস্ত আয়োজন চিরচিরায়িত রূপ পায়, সেই বিষয়টিও তারা যাতে দাবি জানিয়েছেন। আর যেটি বলছিলাম যে একেবারে নগর জীবনের যে চিত্র, সেই চিত্রের বাইরে যেহেতু এই বকুলতলায় আয়োজিত হচ্ছে এই বাঙালি সমাজ, এবং সারা দেশ থেকে আমরা শুনেছি যে 71টির বেশি সাংস্কৃতিক সংগঠন এই আয়োজনে অংশগ্রহণ করেছে, যাদের অংশগ্রহণই সকালবেলা থেকে শুরু হয়েছে এবং রাত 8:30 পর্যন্ত চলবে। তো রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা থেকে জাতীয় নবান্ন উৎসবের সবশেষ খবর। অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নবান্ন উৎসবের নানা আনুষ্ঠানিকতা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন। এদিকে অগ্রহায়ণের শুরুতেই রাজশাহীর মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জেলার গোদাগাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কবে থেকে আমন ধান কাটা শুরু হয়েছে এবং সেই সঙ্গে একটু জানতে চাই যে বরেন্দ্র অঞ্চলগুলো আছে, সেখানে নবান্নের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসলে নবান্নের আয়োজন বরেন্দ্র জুড়ে
হয়ে থাকে এবং অগ্রহায়ণের আজকে প্রথম দিন, সেই অনুযায়ী কিন্তু আসলে এখনো পর্যন্ত কৃষক 5% ধান মাত্র কেটেছে এবং আমনের এই যে ধান কর্তন সেটি প্রায় 85,000 হেক্টর জমিতেই আসলে শুরু হয়েছে তেমনটা নয়, কেননা আগাম জাতের যে সমস্ত ধানগুলো রয়েছে সেগুলোই এখন মূলত কাটা হচ্ছে। এবং আমরা মাঠে মাঠে দেখছি একেবারে ভোর থেকেই, যেহেতু হেমন্তের একেবারে কোমল আলো এবং সুন্দর বাতাস, তার মধ্যেই কিন্তু আসলে কৃষক ধান কাটছেন এবং তারা যেটি বলছেন যে এবারে এই যে নবান্ন উৎসব সেটি পুরোপুরি ধান উঠলে তখনই আসলে হবে। তারপরেও আসলে এই যে গোদাগাড়ি এলাকার চৈতন্যপুর গ্রামে সেখানে বিকেলে খানিকটা আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। কৃষকরা যেটি বলছেন যে পুরো ধান উঠে গেলে তখনই তারা আসলে এই আয়োজনটি পুরোপুরি করতে পারবেন এবং এবারে আসলে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 85,000 হেক্টর জমিতে এই ধান প্রায় 3,05,225 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেক্ষেত্রে তারা মনে করছে এবারের যে ফলন সেটি আশানুরূপ হয়েছে, কেননা এবারে বর্ষা ভালো ছিল, বৃষ্টি ভালো ছিল, সেই জায়গা থেকে কিন্তু আসলে ধানের যে উৎপাদন সেটি অনেক বেশি ভালো হয়েছে। প্রত্যেক বিঘাতে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 মণ করে কিন্তু তারা প্রত্যাশা করছে। তারপরেই আসলে মাড়াই বাছাই শেষ করেই আসলে সেটি পুরোপুরি নির্ধারিত করা যাবে এবং এখন যেই দামটি আসলে পাওয়া যাচ্ছে হাটে সেটি প্রায় 1400, 1500 এবং 1600 টাকা মণ প্রত্যেক ধানে। তো সেই ক্ষেত্রে এই দামটি যদি অব্যাহত থাকে তাহলে আসলে খানিকটা লাভবান হবে কৃষক, সেটি তারা বলছেন। এবং এবারে যে রোগবালাই সেটির পরিমাণ আসলে অধিকাংশ ক্ষেত্রেই আসলে কম, কোনো জায়গায় কিছুটা পোকার আক্রমণ ছিল, তারপরেও আসলে এই যে বালাই, সেই বালাই দূর করে কিন্তু আসলে যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে এবং এই কৃষক তাদের যে এই নতুন ধান দিয়ে যে নবান্ন সেটি আসলে পুরোপুরিভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। তো এখন আমরা যেটি দেখছি যে মাত্র 5% যে ধানের জমি সেখানে এই ধান কর্তন শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটি বাড়বে, কেননা আগাম খানিকটা ধান রোপণ করা হয় এবং যেই নাবি যে ধানটি আসলে আমনের হয় সেটি আরও কিছুদিন পরে সেটি কর্তন করা শুরু হবে। আমরা মাঠে মাঠে আসলে সোনালি যে ধানের ক্ষেত সেগুলো প্রায় সোনা রঙে ভরা এরকম লক্ষ্য করছি এবং সেটি প্রায় এই সপ্তাহের মধ্যেই আসলে পুরোপুরি কর্তনটা শুরু হবে। তো এখন পর্যন্ত আমরা যেটি আসলে লক্ষ্য করছি, কৃষকরা যেটি বলছেন যে এই ধান তারা এখন পর্যন্ত তুলছেন এবং বাজারে যে দাম আছে সেই দাম যদি পুরোপুরি আসলে তারা এই একইভাবে পেতে থাকে তাহলে কিন্তু আসলে তাদের জন্য সেটি অনেক বেশি উপকারের হবে এবং নবান্নের যে আয়োজন, নতুন ধানের নিয়ে যা কিছু আসলে তারা আয়োজন করে থাকেন সেটি যদি আসলে পুরোপুরি দামটি পান তাহলেই তারা আসলে সম্পন্ন করতে পারবেন এবং নবান্ন তাদের জন্য আসলে সত্যিকারের উৎসব হয়ে আসলে আসবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। শীতের আগমনী বার্তায় কর্মমুখর হয়ে উঠেছে বগুড়া আদমদিঘির শাওইল বাজার। ঝুট কাপড় থেকে সুতা তৈরি, কম্বল, চাদর বুননো এবং বিপণন চলছে সমান তালে। প্রতিদিন কোটি টাকার ব্যবসা হচ্ছে এই বাজারে। তবে যথাযথ অবকাঠামো, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অনেক সমস্যায় পড়ছেন বাজারে আসা বিক্রেতারা। মাজিদুর রহমানের তথ্য এবং সাইফুল ইসলামের সাগরের পাঠানো ছবিতে থাকছে বিস্তারিত। হেমন্তের শুরুতেই নতুন মৌসুম পরিবর্তনের ছোঁয়া লেগেছে উত্তর জেলা বগুড়াতে। কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না গেলেও বসে থাকছে না শাওইল হাটের কম্বল, চাদরে ক্রেতা বিক্রেতারা। বগুড়ার আদমদিঘি উপজেলার এই হাটে চাদর কম্বল বেশ প্রসিদ্ধ। দাম কম হয় দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন এ হাটে। বাংলাদেশে আনাচে কানাচের থেকে বিভিন্ন জেলার থেকে লোকজন এখানে পাইকারি মালামাল কেনার জন্য আসে। চাদরের বিভিন্ন কোয়ালিটি আছে। 6 হাত হচ্ছে আপনার 1200 টাকা জোড়া, 800 টাকা জোড়া। শীতটা বেশি হয় তখন বেচা কেনা বেশি হয়, যখন শীতের প্রভাবটা কমা যায় তখন বেচা কেনাটা কম হয়। কম্বল, চাদর আর হলো বেডশিট এরা বর্তমানে বিক্রি হচ্ছে। গার্মেন্টসের ঝুটের কাপড় কিনে এনে এখানে বের করা হয় সুতা। সেই সুতা থেকে তৈরি হয় চাদর এবং কম্বল। শাওইল হাটকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে শতাধিক তাঁতে কাজ করছেন প্রায় 3000 শ্রমিক। দিনে আয় রোজগার একেবারে কমে গেছে। গার্মেন্টসে ব্যতিরিক্ত সুতা তেমন আসতেছে না, এই জন্য আমাদের ব্যবসায় মনে করে যে খরচা খানতে বেশি হয়ে যাচ্ছে, আমাকে ব্যবসা প্রায় কমে চলে যাচ্ছে। আমরা সুতা এত কষ্ট করে বাড়িতে তৈরি করে নিয়ে আসি, তাও আমাদের ভালো মতো দাম পাচ্ছি না। সুতা কিনতেছি 120, 30, 200, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে কাপড়ের বাজার নাই। 350 টাকা দিন, আমাদের সংসারের খরচ অনেক বেশি। আমাদের আশেপাশে আর কোনো কাজকর্ম নাই দেখায় বিদায় আমরা এইসব কাজ করি।
প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হলেও নানা সমস্যায় জর্জরিত হাটের নানা অবকাঠামো, নেই নাগরিক সুবিধা। তবে সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস প্রশাসনের। এখানে দরকার হলো বহুতল একটা শেডের দরকার, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দরকার, তারপরে এইখানে একটা পুলিশ ফাঁড়ি হলে আরও ভালো হয়। আর যদি কোনো ব্যাংকের শাখা হতো, আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে, তাদের মাধ্যমে আমরা তাদের ঋণের ব্যবস্থাও করতে পারি, তাহলে তারা সেটা একটা মূলধন পাবে, সেখান থেকে তাদের সামনে ব্যবসাকে এবং তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। শীতের এই 4 মাসে প্রায় 150 কোটি টাকার শীত বস্ত্র বেচাকেনা হয় এই বাজারে। মাজেদুর রহমান, এখন বগুড়া। কালের বিবর্তনে বেহাল দশা কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ নীলগঞ্জ স্টেশন। থামে না কোনো ট্রেন। স্টেশনটি আবারও চালু হলে খুলতে পারে এ অঞ্চলের বাণিজ্যের নতুন দুয়ার। বুবুকুরের শব্দ করতো, পুরুষ তো আসতো, মহিলারাও পর্যন্ত আসতো, এটা দেখতো। ওইগুলি একটা গাড়ি আসলে পরে 2 ঘন্টা 3 ঘন্টা মাসেই তুলতো, আর আমরা এখন বেকার। যদি লোকাল ট্রেনগুলো চালু হয় তাহলে স্টেশনটা পূর্বের ন্যায় আবার সেই বাণিজ্যিক স্টেশন হিসেবে ফিরে আসবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 উদ্বোধন করে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারই এখন প্রধান চ্যালেঞ্জ। Barely 100 days back. It's really a great occasion for international visitors to see firsthand how a revolution takes place, how it's carried out after the revolution. Historical opportunity to walk through Dhaka streets and watch the walls along the streets painted with colorful paintings expressing the emotions and aspirations of young people, painted where there was a lull between the killing spree. Anybody watching them cannot but be amazed by the power of the expressions young people came up with right at the killing fields. ব্রিটিশ আমল থেকেই কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশনের বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। স্টেশন ঘিরে কর্মসংস্থান হয়েছিল হাজারো মানুষের। তবে সময়ের ব্যবধানে এই স্টেশন আজ মৃত পায়। থামে না কোনো ট্রেন। এটি চালু হলে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার খুলবে এই অঞ্চলে। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাতে থাকা চশমাটা আরও একবার ভালো করে মুছে চোখে দিলেন সিরাজুল মাস্টার। তাতে কিছুটা স্পষ্ট হয় চারপাশের দৃশ্যপট। নীলগঞ্জ স্টেশনের পাশের টঙে বসলেই মনে পড়ে পুরনো দিনগুলি। গরম চায়ে চুমুক দিতে দিতে আরও উদাসীন হয় স্মৃতিকাতরতা। ছোটবেলায় দেখতেন ধোয়া ছেড়ে ছুটে আসতো রেলগাড়ি, ট্রেন বোঝাই করা ধান, পাট, সবজি চলে যেত দেশের বিভিন্ন জেলায়। কত সাহেবরা এসে নামতেন এই গাড়ি থেকে, তাদের জন্য থাকতো আলাদা কামরা। ছোটবেলায় এই এক ট্রেন দেখার জন্য কতই না অপেক্ষা ছিল। ট্রেন আসার শব্দ শুনতে পেলেই দুরন্ত গতিতে ছুটে আসতো সিরাজুলের দল। কয়লা দেওয়া যখন চলতো তখন তো আমরা ইঞ্জিল বুবুকুরের শব্দ করতো, শব্দ করলে আশেপাশের মহিলা পর্যন্ত, পুরুষ তো আসতো, মহিলারাও পর্যন্ত আসতো, এটা দেখতো। ওইগুলি এটার হয়তো বুথের ইঞ্জিন, যখন কয়লার উপর দেওয়া পড়তো বুথের ইঞ্জিন বলতো এটাকে। 80-র দশকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নীলগঞ্জকে দেখতে চেয়েছিলেন একটি আদর্শ গ্রাম হিসাবে। তার জনপ্রিয় নাটক এইসব দিনরাত্রিতে সুখী নীলগঞ্জ মামা চরিত্রে দিয়েছিলেন সেই বার্তা। কিন্তু আদর্শ সেই গ্রাম গল্পেই রয়ে গেল। আদর্শ গ্রামের প্রধান উপাদান এই নীলগঞ্জ স্টেশনটি আজ মৃতপ্রায়। সে সময় ইংরেজরা আশপাশের জমিতে নীল চাষ করায় এই এলাকার নাম হয় নীলগঞ্জ। এই নীল চালান হতো এই রেল স্টেশন দিয়েই।
কারণ অত আগে এই অজপাড়া গায়ের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। এই রেলগাড়ি ছিল ভরসা। ইংরেজরা চলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে রূপ হারায় স্টেশনটি। ৭১-এর পর তা প্রায় নিভে আসে। এখন আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না। তবে একটি মালবাহী লোকাল ট্রেন দাঁড়ায় কিছু সময়ের জন্য, তাও নিয়মিত না। নীলগঞ্জ স্টেশনে ১০০ কুলি ছিল। ১০০ কুলির দাম তুললে একটা গাড়ি আসলে পরে নিচে ২ ঘন্টা ৩ ঘন্টা মাছেই তুলতো। আর আমরা এখন বেকার। স্টেশন বন্ধ হওয়াতে আমরা ব্যবসায়ীরা খুব দুর্বলতার অবস্থায় আছি। স্টেশনটা বন্ধ হওয়ার পরে এলাকার লোকজন একদম আপনার ইনকামের সোর্স একবারে নাই বললেই চলে। স্টেশনটা চাইতেছি আমরা ভালোভাবে চলুক, আগের মতো চলুক। রেল স্টেশনের প্রায় সব কিছুরই এখন ভগ্নদশা। পরে থেকে নষ্ট হচ্ছে ব্লক মেশিন, সিগন্যাল ল্যাম্পপোস্ট, সিগন্যাল কেবল, সিগন্যাল কেবিন, টেলিযোগাযোগ যন্ত্র, রেডিও সেট সহ ব্যবহৃত যন্ত্রপাতি। টিকিট কাউন্টারে ঝুলছে মাকড়সার জাল, মাস্টারের কামরায় ঝুলছে তালা। নীলগঞ্জ স্টেশনে এখন আর টিকিট কাটতে বা ট্রেনের সময় জানতে ভিড় করেন না কেউ। ডাকবাক্সটিও চিঠির অপেক্ষায় থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ট্রেন না থামায় সিগন্যাল কক্ষটিও বন্ধ। লোকাল ট্রেনগুলো চালু করতে হবে। যদি লোকাল ট্রেনগুলো চালু হয় তাহলে স্টেশনটা পূর্বের ন্যায় আবার সেই বাণিজ্যিক স্টেশন হিসেবে ফিরে আসবে। তপন লেভেলকে আমি একটা চিঠি ইস্যু করব, রিসেন্টলি একটা চিঠি ইস্যু করব, যাতে স্টেশনটা যেন ট্রেন মুভমেন্টে যেন ওপেন রাখা হয়। এই স্টেশনের পাশেই কবি চন্দ্রাবতীর বাড়ি থাকায় একসময় বহু মানুষের আনাগোনা ছিল। কিন্তু এক যুগের বেশি সময় ধরে রেল যোগাযোগ একেবারেই বন্ধ থাকায় তেমন কেউ আসছেন না। স্টেশনকে ঘিরে জমে উঠেছিল বড় বাজার। জৌলুস হারিয়েছে সেই বাজারটিও। সিরাজুল মাস্টার এখনো ভাবছেন। এর মধ্যে শেষ হয়ে এসেছে কাপের চা। আজ হাটের দিন। এক এক করে শুরু হয়েছে মানুষের আনাগোনা। কেউ মাছ নিয়ে বসেছে, কেউ এনেছে শুটকি, অথবা কেউ বসেছে কলার ঝুড়ি নিয়ে। বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন সিরাজুল। জীর্ণ পা দুটো টেনে নিয়ে চললেন বাড়ির পথে। তিনি যাচ্ছেন, খেয়াল নেই কারো। তবে তাকিয়ে রইল কেবল তার চেয়েও বুড়ো, আধভাঙা, পলেস্তারা খসে পড়া এই স্টেশন। গল্পের সেই নীলগঞ্জ স্টেশন আবারও ফিরে পাক তার জৌলস। ভো ভো করে ছুটে চলুক ট্রেন, ব্যস্ত হয়ে উঠুক সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ, ফিরে আসুক বাণিজ্যিক ধারা, এরকমটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার তুলনায় ট্রেনের পর্যাপ্ত টিকিট বরাদ্দ না থাকায় যাত্রীদের ভোগান্তি কমছে না। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন চালুর দাবিও জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। যাত্রীদের ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রোশন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ৫,০০০-এরও বেশি যাত্রী এই রেল স্টেশনটি ব্যবহার করে থাকেন এবং এর বিপরীতে কিন্তু এখানে টিকিট সংখ্যা মাত্র ১,৫০০-এর মতো। অর্থাৎ এর ফলে আসলে এখানে এই যে টিকিটের তুলনায় যাত্রী সংখ্যা বেশি হওয়ার ফলে কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার যারা যাত্রী আছেন তারা। আমরা এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে মূলত সড়ক পথে নানা ধরনের ঝাঁকি ঝামেলা বা যানজট পেরোনোর জন্য কিন্তু আসলে তারা অনেকটা কম খরচে এই রেলপথটি তারা ব্যবহার করে থাকেন। মূলত এই জন্যই আসলে দিন দিন কিন্তু এই রেলপথের এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে কিন্তু যাত্রী চাহিদা বাড়ছে এবং এর জন্য আসলে তারা দীর্ঘদিন ধরে কিন্তু যাত্রীরা এখানে দাবি জানিয়ে আসছিলেন যে আসলে নতুন একটি ট্রেন এখানে দেওয়া যায় কিনা। এছাড়া যে বিদ্যমান যেসব ট্রেনগুলো আছে সেসব ট্রেনগুলো আসন সংখ্যা বৃদ্ধি করা যায় কিনা সেটি কিন্তু তারা বিবেচনা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে তারা অনুরোধ জানিয়ে আসছিলেন। রোশন, আপনাকে জেনে রাখি, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রতিদিন 14 জোড়া ট্রেন এখানে যাত্রা বিরতি করে থাকে, যেগুলোর টিকিট সংখ্যা প্রায় ১,৫০০-এর মতো। এর মধ্যে আন্তনগর এবং মেইল ট্রেনও কিন্তু রয়েছে। মূলত এই ট্রেনগুলোতে আসলে যে পরিমাণ আসন সংখ্যা রয়েছে সেগুলো যাত্রীদের চাহিদার তুলনায় কিন্তু খুবই অপ্রতুল বলে এখানকার সংশ্লিষ্টরা মনে করছে এবং সেজন্য কিন্তু
কিন্তু তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এখানে নতুন ট্রেন চালু করার জন্য। রোশন, আরেকটি বিষয় আসলে এখন বলা যেতে পারে যে এই যে টিকিট কাউন্টারগুলোতে কিন্তু এখন বিভিন্ন ট্রেনের যেই আসনবিহীন যে টিকিট সেটিও কিন্তু এখন নির্ধারিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন ইচ্ছা করলে কিন্তু সবাই আসলে আসনবিহীন টিকিট কিনে কিন্তু ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এর ফলে আসলে অনেকেই এই যে কাউন্টার থেকে আসনবিহীন টিকিট না কিনতে পারে এই যে স্টেশনে এবং এই যে ট্রেন ভ্রমণ করতে গিয়ে আসলে যে ট্রেনের ভেতরে কিন্তু জরিমানার মুখে পড়ছে, এতে করে তারা আর্থিকভাবে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি বলছেন যে ইতিমধ্যে রেলপথ মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করেছেন, চিঠি চালাচালি হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো এখানে এই যে বিদ্যমান যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর আসন সংখ্যা বাড়ানো হবে। এছাড়া যে নতুন একটি যে ট্রেন দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে সেটি হয়তো একটি সমাধান আসবে বলে তারা মনে করছেন। তো রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে এখানকার টিকিট সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ভিলেজ করার পরিকল্পনা করছি, এটা একটা মেগা প্রজেক্ট হবে। আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য। আমরা কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। আপনারা জানেন যে আমাদের একটি নিম্ন আয়ের দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক প্রায়োরিটিস আছে, আরও অনেক মৌলিক জায়গাগুলোতে প্রায়োরিটিস আছে। সেজন্য এটা আমরা চেষ্টা করছি যাতে যেই দেশগুলো এখন আমাদেরকে এই পরিস্থিতিতে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে তাদের থেকে কারিগরি এবং আর্থিক সহযোগিতাটা নিয়ে একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান আছে। আপনারা বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন। আমাদের সবচেয়ে বড় আইকনিক স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে কিনা বা বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তনের ব্যাপারে? নাম পরিবর্তনের বিষয়ে আমাদের উপদেষ্টা পর্যায়ের একটা কমিটি হয়েছে। সেই কমিটি একটা প্রস্তাবনা দিলে তার ভিত্তিতে ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম। তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু জুরিসডিকশনের মধ্যে আছে তার মধ্যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় সেটা আমরা করছি। এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে শহীদ আবরার ফাহাদ 2019 সালে শহীদ হন, তার নামে কুষ্টিয়া জেলার মাঠটা নামকরণ করার একটা দাবি ছিল। আবরার ফাহাদের পরিবারের পক্ষ থেকে এই দাবিটা ছিল। তো সেই জায়গা থেকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটার নাম আবরার ফাহাদ স্টেডিয়াম নামে করা হয়েছে। নয়টা ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছেন, 90 দিনের মধ্যে নির্বাচন করা একটা বিধিমালা রয়েছে। তারপরে আসলে তাদের নির্বাচনগুলো কিভাবে হবে বা কি পরিকল্পনা করছে? নির্বাচনের জন্য আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটা ফেডারেশনেরই একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত। আপনারা জানেন কয়েকটা ফেডারেশন ছাড়া বাকিদের সেটা নেই, এবং সেখানে যাতে কোনো প্রকার সিন্ডিকেট করে নির্বাচন করা কিংবা ভোট কেনা বেচা করা সেই বিষয়টা যাতে ফিরে না আসে, সেজন্য একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য আমরা সার্চ কমিটির কাছ থেকে চেয়েছি। ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকেও একটা গাইডলাইন করে দিব, জেনারেল গাইডলাইন সবগুলো ফেডারেশনের জন্য, এবং প্রত্যেকটা ফেডারেশনের কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক থাকবে ইলেকশনের জন্য, যাতে করে এর আগে যেরকম ফেডারেশনগুলোতে রাজনৈতিক বিবেচনায় লোকজন এসেছে সেটা বন্ধ হয় এবং প্রকৃত ক্রীড়াবিদরাই এবং প্রকৃত ক্রীড়া সংগঠকরাই ফেডারেশনগুলোর দায়িত্বে আসতে পারে। টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া কলা গাছ এবং আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী। এতে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তৈরি হচ্ছে অনেক কর্মসংস্থান। তবে উৎপাদিত পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতাও চান উদ্যোক্তারা। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সারা দেশেই মধুপুরের আনারসের বেশ সুনাম রয়েছে। কলা চাষের জন্যও বিখ্যাত উপজেলাটি। ফল সংগ্রহের পর এখানকার আনারস এবং কলার পাতা ও গাছ ফেলে দেয়া হতো। অনেকে আবার ফেলে দেয়া পণ্য ব্যবহার করতেন গবাদি পশুর খাদ্য হিসেবে। কিন্তু এসব ফেলে দেয়া গাছ ও পাতা থেকে এখন তৈরি হচ্ছে শৌখিন নানা পণ্য। ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে গাছ ও পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকাতে হয়।
এরপর এই আঁশ দিয়েই তৈরি হয় ঘর ও অফিসের সৌন্দর্য বর্ধনের নানা রকম শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্স সহ পরিবেশ বান্ধব আকর্ষণীয় বিভিন্ন পণ্য। 1 থেকে 150 উপরে হ্যান্ডিক্রাফটের আইটেম আছে আমাদের এখানে, যেগুলো শুধুমাত্র কলা গাছ এবং আনারসের পাতা দিয়ে সুতা দিয়ে তৈরি। কারিগর আমাদের দেখাই দিছে, তারপর আমরা শিখছি, শিখা হেরা এখন আমরা এটা পাতা পেঁচে ডাটা দিয়া করে বানাই। 2017 সালে জাঙ্গালিয়া গ্রামে বুড়ো বাংলাদেশ প্রতিষ্ঠা করে একটি হস্তশিল্পের কারখানা। এতে শতাধিক বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। আগে বর্তমানে কোনো কাজ করতাম না, বেকারি আসছিলাম। এখন ওই যে হুগলার পাতা প্লেসমেন্ট বানাই, আবার বেনি রশি দিয়ে প্লেসমেন্ট সেলাই করি। সংসারে একটু অভাব অনটন থাকে, এখন করতেছি, মোটামুটি সংসারও ভালো চলতেছে, নিজেরও ভালো লাগে, সময় কাটে। মজুরি ভালোই, 3000 টাকার মতো, 3500 টাকার মতো পাই। প্রশিক্ষণের মাধ্যমে এসব পণ্য তৈরি করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করা হচ্ছে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমেরিকা, চীন, ইতালি, সিঙ্গাপুর সহ বিশ্বের অন্তত 56টি দেশে রপ্তানি করা হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এসব পণ্যের উৎপাদন বাড়ানো এবং সরাসরি রপ্তানির সুযোগ পেলে জিডিপিতে বড় অবদান রাখা সম্ভব। আমরা এখন পর্যন্ত যারা এক্সপোর্ট করে তাদের সাথে কাজ করছি। আমাদের এটা হয়তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা সরাসরি নিজেরাই এক্সপোর্ট করা শুরু করব। গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে, স্টেক হোল্ডারগুলো আছে, তারা যদি কোলাবোরেটলি আমাদের সাথে কাজ করে তাহলে আমরা সরাসরি জিডিপিতে ভালো কন্ট্রিবিউশন করতে পারব। তবে যাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে সেসব উদ্যোক্তাদেরই সঠিক তথ্য নেই বিসিক কার্যালয়ে। সরাসরি রপ্তানির জন্য আমাদের এরকম কোনো উদ্যোগ নাই, তবু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিদেশে মেলা হয় আমাদের, সেখানেও আমরা তাদেরকে অ্যাড করে দিতে পারবো। পরিত্যক্ত প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি পরিবেশ বান্ধব এসব পণ্য সরকারি সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রচার ও প্রসার ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল। বগুড়ায় আলু রোপণ মৌসুমে চরম সংকট দেখা দিয়েছে বীজের। প্রতি কেজি 56 টাকার আলু বীজ এখন বিক্রি হচ্ছে 90 টাকায়। এ বিষয়ে আরও জানাতে জেলার মোকামতলার হিমাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, আলুর বীজের সংকট তৈরির কারণ কি, আর হিমাগারে কি পরিমাণ সংরক্ষিত আছে জানাবেন। হ্যাঁ রোশন, বগুড়াতে কিন্তু যে আগাম জাতের আমন ধান, সে আমন ধান কিন্তু কাটামারা প্রায় শেষের দিকে আগাম জাতের, এবং জয়পুরহাটও একই অবস্থা। আর এই আগাম জাতের ধান কাটামারায় পরেই কিন্তু আলুর যে উৎপাদন, আলুর যে রোপণ, সেই রোপণের কাজটা কিন্তু শুরু হয়। ইতিমধ্যে কিন্তু যে কৃষকের আগাম জাতের আমন ধান কেটেছে এবং মারাই করেছে, সেই জমিগুলোতে কিন্তু চাষাবাদ চলছে, এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু যে আলু, সে আলু কিন্তু লাগানো শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু যে আলুর বীজ, সে আলুর বীজে একটা প্রকট সংকট দেখা দিয়েছে এই এলাকায়। যে আলুর বীজ 56 টাকা কেজি দরে গত বছর বিক্রি হয়েছিল, সেই আলুর বীজ কিন্তু এবারে বর্তমানে কিন্তু 90 টাকা, 88 টাকা, এবং যে এনজিওগুলো যে আলু বীজ সংরক্ষণ করে রাখেন, তারা কিন্তু 120 টাকা দরেও কিন্তু আলু বিক্রি করছে। বিশেষ করে ব্র্যাক এবং এসিআই যে কোল্ড স্টোরেজে রেখেছে, সেখানে কিন্তু 120 টাকা কেজি দরে আলুর বীজ বিক্রি করছে। আর একটু যদি পরিসংখ্যান নিয়ে বলতে চাই, যে জয়পুরহাট এবং বগুড়াতে প্রায় 85,000 যে হেক্টর, 85,000 জমিতে যে আলু লাগানোর যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই আলু লক্ষ্যমাত্রাতে বীজের পরিমাণ দাঁড়াবে প্রায় 1,45,000 বীজের পরিমাণ দাঁড়াবে, যেখানে আলু উৎপাদন হয় প্রায় 20 লাখ মেট্রিক টন। সে আলু বীজে মাত্র 9% পূরণ করে বিএডিসি, অর্থাৎ সরকারিভাবে কিন্তু 9% পূরণ করা হয়। আর বাকি বীজগুলো এখানে কৃষক রাখে এবং বিভিন্ন এনজিও রাখে এবং ব্যবসায়ী রাখে। সে ব্যবসায়ীরা গত বছর যেটি বলছে, গত বছর তারা যে বীজ রেখেছে, সেখানে কিন্তু বীজের সংখ্যায় তারা কম পেয়েছে। বীজের পরিমাণ কম পাওয়ার কারণেই কিন্তু হিমাগারগুলোতে সেরকম বীজ সংরক্ষণ করতে পারেনি। এ কারণেই কিন্তু বীজের সংকট দেখা দিয়েছে। তাছাড়া কৃত্রিমভাবেও বীজের সংকট হতে পারে বলে এমন ধারণা করছেন কিন্তু এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। সেক্ষেত্রে এখানে কৃষক যেটি বলছেন, যে আলুর বীজ যদি এরকম সংকট দেখা দেয়, তাহলে
সামনের দিনগুলোতে আলু রোপণ করার যে জমিগুলো তৈরি করা হয়েছে, অনেক জমিতে কিন্তু তারা বীজ আলু লাগাতে পারবেন না। সেক্ষেত্রে সামনে বছরে কিন্তু আলুর একটা ক্রাইসিস সংকট দেখা দিতে পারে এবং আলুর দামটা বাড়তে পারে। এই কারণেই কিন্তু কৃষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে করে এই যে রোপণ মৌসুমে, আলুর রোপণ মৌসুমে যদি বীজের সরবরাহটা বাড়ানো যায় এবং বীজের কম দাম রাখা যায়, তাহলে কিন্তু কৃষক উপকৃত হবে এবং তারা কিন্তু বেশি পরিমাণে আলু জমিতে কিন্তু আলু রোপণ করতে পারবেন এবং সামনের দিনে কিন্তু আলুর দাম সেই ক্ষেত্রে কমে যাবে। কিন্তু সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হয়নি। এখানে হিমাগারগুলো, আমি যে হিমাগার রয়েছে এখানে কিন্তু বেশ পরিমাণ কিন্তু আলুর বীজ সংরক্ষিত আছে এবং কৃষকরা ভিড় করছেন এখান থেকে বীজ উত্তোলন করেই কিন্তু তারা জমিতে লাগাবেন। তো এইভাবে কিন্তু বীজ এখানে যে সংকট সেটি তৈরি হয়েছে এবং হিমাগারগুলোতে কিন্তু বীজ শেষের দিকে হয়েছে। তো এই ছিল রসুন আমার কাছে আলুর বীজ নিয়ে সর্বশেষ দরদাম নিয়ে। রংপুর বিভাগে জুলাই বিপ্লবের শহীদ এবং আহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সামনে শহীদদের শহীদ হওয়ার দৃশ্য, আহতদের রক্তাক্ত হওয়ার দৃশ্য সামনে রেখে সেটি আমরা তাদেরকে দেখে বুঝতে পারি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় রয়েছেন, আমাদের মাঝে রয়েছেন রংপুর জেলা প্রশাসনের মান্যবর জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার। আমরা সবাইকে আমাদের এই পারিবারিক আয়োজন আমরা বলতে চাই, আমরা আসলে সবাইকে অনেক বেশি কাছের মনে করে ওন করতে চাই। তো আরও আমাদের এখানে যারা রংপুর থেকে শুরু করে আমাদের আশেপাশের জেলাগুলোর যারা উপস্থিত রয়েছেন, বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ থেকে শুরু করে আমরা সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমাদের মাঝে মঞ্চে আমাদের দুজন, আমাদের একজন বীর শহীদের বাবা রয়েছেন স্নিগ্ধর পাশে। আমরা খুব ইনফর্মালি বলি যে স্নিগ্ধ আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। এবং আমাদের এই মঞ্চের ডান পাশে রয়েছেন আমাদের আরেকজন বীর শহীদের মা, আমাদের সাংবাদিক ভাই প্রিয় ভাইয়ের মা রয়েছেন এখানে, একজন বীর শহীদের মা। সো এটা খুব সহজ বিষয় নয় যে আমরা আমাদের একমাত্র সন্তানকে হারিয়েছি এবং এরপরও শুধু এই বাংলাদেশের কথা চিন্তা করে আমরা আবার নিজেকে শক্ত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কাজ করছি। এটি কোনো সহজ বিষয় নয় যে আমরা মনকে এতটা শক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সো আজকে আমাদের এই যে ছোট্ট যে প্রোগ্রামটি রংপুর বিভাগের, এখানে আমরা প্রোগ্রামটি অফিসিয়ালি একটু শুরু করতে চাই। আমরা প্রথমেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করতে চাই। আর সকলকে জাতীয় সঙ্গীতের অংশগ্রহণ করার জন্য বিনয়ের সাথে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। দেশীয় বাদ্যযন্ত্রে মুখর থাকত সাতক্ষীরার সঙ্গীতাঙ্গন। সেই যন্ত্রের চাহিদা পূরণে জাঁকজমক ছিল যন্ত্রশিল্পী এবং কারিগরদের জীবনও। তবে আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে টিকতে পারছেন না জেলাদেশি বাদ্যযন্ত্রের কারিগররা। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্য ধরে রাখতে আধুনিক সঙ্গীত চর্চায় আদি বাদ্যযন্ত্রের ব্যবহারও বাড়াতে হবে। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আধুনিক সঙ্গীত চর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ব্যবহার হতো দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্র। কালের বিবর্তনে ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হারিয়ে গেছে অতীতের অনেক বাদ্যযন্ত্র। সঙ্গীতেও লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। তাই একসময় যাদের সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল হারমোনিয়াম কিংবা তবলায়, তাদের উত্তরসূরিরা বেছে নিয়েছেন ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র। ফলে বাজার হারিয়েছে দেশীয় বাদ্যযন্ত্র। জেলা শহরের শহীদ নাজমুল সরণির দেশীয় বাদ্যযন্ত্র ব্যবসায়ী অনিল চন্দ্র দাস 50 বছরের বেশি সময় ধরে এই ব্যবসা করছেন তিনি। তার দোকানে তৈরি করা হয় নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র। আগে যেখানে বছরে প্রায় 15 লাখ টাকার ব্যবসা হতো, এখন সেখানে বিক্রি নেমেছে 5 লাখে। তারপরও 2 ছেলেকে সাথে নিয়ে নিজের পেশা ধরে রাখার চেষ্টা করছেন তিনি। আগে তো 40-50 হাজার টাকা মাসে আয় হইতো, এখন তো মনে করেন যে দাম বাড়ার কারণে এখনও অত কাজকাম দিন দিন কমে যাচ্ছে আর আয়ের সংখ্যাও কমে যাচ্ছে।
বাজার দখলে থাকা ইলেকট্রনিক্স গিটার, কিবোর্ড, প্যাড সহ আধুনিক সব বাদ্যযন্ত্রের সঙ্গে পাল্লা দিতে না পেরে জেলার অন্য ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়েছেন অনেক আগেই। আবার যারা এখনও টিকে আছেন তাদেরও নেই তেমন বেচা বিক্রি। দোকানগুলোতে নতুন বাদ্যযন্ত্র তৈরির চেয়ে মেরামতের কাজই বেশি। ফলে টিকে থাকতে না পেরে বাদ্যযন্ত্র তৈরির দক্ষ কারিগররাও পেশা বদল করে ঝুঁকছেন ভিন্ন পেশায়। আগের মতন এখন আর হয় না, কারণ সিজন ছাড়া কাজ পাওয়াই যায় না মোটে। এখন সেভাবে এর প্রতি মানুষের আগ্রহই নাই এখন আগের মতো। জিনিসপাতির দাম বাড়তে দ্বিগুণ, এটা মানুষ তৈরি করতে চাচ্ছে না, এত দাম হলে কেউ কিনতে চায় না। হারমোনিয়ামের ব্যবসাটা অনেকে ছেড়েও দিছে, যারা ভালো ভালো কারিগর ছিল সিনিয়র, অনেকে দেখা গেলে ব্যবসা করছেই না, কারণ দেখা গেলে এই ব্যবসা দিয়ে তাদের সংসার চালানো যাচ্ছে না। ঢাকঢোল, হারমোনিয়াম, তবলা, খোল, একতারা, খমক, দোতারা সহ দেশীয় সব ধরনের বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতের কাজ হয় এখানে। তবে বর্তমানে কীর্তন শিল্পীরাই দেশীয় বাদ্যযন্ত্রের বড় ক্রেতা। এছাড়াও বাসাবাড়ি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে মাঝে মাঝে বাদ্যযন্ত্রের অর্ডার আসে এসব দোকানগুলোতে। সঙ্গীত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি তরুণদের আগ্রহ কম, তারা ঝুঁকছে ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের দিকে। এজন্য নতুন করে এসব যন্ত্রের শিল্পী তৈরি হচ্ছে না। সাতক্ষীরাতে চাহিদা অনুযায়ী বাদ্যযন্ত্র খুবই কম তৈরি করা হয়, কারিগরের সংখ্যাও অনেক কম। বাদ্যযন্ত্র যারা তৈরি করেন ঠিক তেমনি তারাও কিন্তু পিছিয়ে পড়েছেন। যারা ক্রেতা কিংবা উৎসাহিত হয়ে অন্যান্য শিল্পী তৈরি হয়ে তারা যে তাদের কাছ থেকে কিনবেন, সেই ধরনের চাহিদাও তাদের কমে গেছে, যে কারণে তারাও এখান থেকে উৎসাহিত হারাচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে, ঐতিহ্য রক্ষায় বাদ্যযন্ত্র কারিগরদের আধুনিক যন্ত্র তৈরির প্রশিক্ষণ ও ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে। আমরা এই ধরনের শিল্পগুলোকে আমাদের দেখভাল করি এবং তাদেরকে যদি আর্থিক সহযোগিতা লাগে, তারা যদি আমাদের কাছে আবেদন করে, অবশ্যই আমরা তাদের আর্থিক সহযোগিতা করব। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে ঋণ আছে, এছাড়া তাদের প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমেও তাদের কর্মক্ষেত্রের মান উন্নয়নে আমরা বেশি তৎপর আছে। এক যুগ আগেও সাতক্ষীরা জেলা শহরে 15টির বেশি দেশীয় বাদ্যযন্ত্রের দোকান ছিল, তবে বর্তমানে টিকে আছে মাত্র 3টি দোকান। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণভাবে পড়ে আছে মানিকগঞ্জ শহরের একমাত্র শিশু পার্ক। এতে বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহরের মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, শহরের একমাত্র পার্কটির এমন বেহাল দশা কেন এবং সংস্কারের বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কে। 2007 সালে কিন্তু এই মুক্তিযোদ্ধা শিশু পার্কের 1 একর জায়গার উপর কিন্তু এটা করা হয়। পরবর্তীতে তখন কিছু রাইড বা তেমন কিছু না থাকার কারণে কিন্তু 2018 সালে কিন্তু জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ কিন্তু প্রায় 26 লাখ টাকা ব্যয়ে এই পার্কের উন্নয়ন কাজ করে। তখন 20 লাখ টাকা খরচ করে বিভিন্ন রাইড এবং যে শিশুদের জন্য যে দোলনা, খেলার জন্য যেসব রাইড দরকার সেগুলো সহ 14টি ভাস্কর্য তারা নির্মাণ করে। আর পার্শ্ববর্তী এখানে একটা টয়লেট নির্মাণ করা হয় 6 লাখ টাকা ব্যয়। এই হচ্ছে 26 লাখ টাকা ব্যয় করে নতুন করে সংস্কার করা হয়। পরবর্তীতে 2 বছরের মতো চললেও করোনার সময় আসার পর থেকে দেখা গেছে যে এই পার্কটি কিন্তু একেবারে পরিত্যক্ত হয়ে যায়। তো তখন মানুষ বের হতে পারেনি এবং এখানে আসতে পারেনি, যার কারণে রক্ষণাবেক্ষণের অভাবেই কিন্তু এটা আসলে সংস্কার করা সম্ভব হয়নি, যার কারণে এখানে আগাছা এবং যে রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। রাইডগুলোর মধ্যে আমরা দেখেছি যে এখানকার যে রাইডগুলো সেগুলোর অধিকাংশই হচ্ছে একেবারেই ভেঙে গেছে এবং যে আবার আরেকটা বিষয় দেখেছি যে এখানে যে ইলেকট্রিক্যাল যে ট্রেন রয়েছে সেটারও খুব বেহাল দশা। মানে এখানে এখন থাকার মধ্যে কিছুই নেই, ভাস্কর্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গেছে অনেকগুলোই। তো এর পাশেই রয়েছে কিন্তু সাব রেজিস্ট্রি অফিস, আর সেখানে এর পার্কের পাশেই একটা
ওয়াল শেড করে কিন্তু দেখা গিয়েছে যে এক সাইড করে যারা ভেন্ডর রয়েছে এবং দলিল লেখকরা রয়েছে তারা কিন্তু এখন বসে। আর এখনকার যে অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে যে একেবারে অপরিষ্কার হয়ে রয়েছে, যার কারণে কিন্তু নোংরা এবং এর থাকার কারণে প্রচুর মশার উপদ্রব কিন্তু বেড়েছে এখানে। মানে কেউ চাইলেও যে এখানে একটু এসে বসবে সেই সুযোগটা কিন্তু এখানে নেই। প্রচুর মশার কারণে তারপর হচ্ছে অপরিষ্কার, সব মিলিয়ে এখানে আসলে বসে থাকার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত নেই। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এটাকে আবার সংস্কার করা হবে এবং সেটাকে শিশুদের জন্য আবার ব্যবহারের অনুপযোগী করা হবে। কিন্তু কবে নাগাদ এটা শুরু কিংবা শেষ হবে সে বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। অপরদিকে যে এই যে অপরিষ্কার এবং থাকার কারণে দেখা গিয়েছে যে রাতের পরে কিন্তু অনেক সময় মাদক শিবির এখানে বেশ আড্ডা দেয়, তার ফলশ্রুতিতে কিন্তু বিভিন্ন আমরা সেই জিনিসগুলো দেখতে পেয়েছি। আর আরেকটি বিষয় যে এইটা যদি একেবারে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু মানিকগঞ্জ জেলার শহরের যে শিশুরা রয়েছে তারা কিন্তু বিনোদনের একটা ভালো একটা জায়গা পাবে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তো রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।